বিগত 14 এবং 15 ফেব্রুয়ারি আমরা ঘুরে বেরিয়েছিলাম বগুড়া জেলার গাবতলী উপজেলার অন্তর্গত সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা এবং তৎসংলগ্ন কয়েকটি গ্রামে। আমরা 2 দিনের এই অবস্থানকালীন সময়ে আমরা গ্রামের জলাতে কাদা পানিতে মাখামাখি হয়ে মাছ ধরেছিলাম। মমিনহাটার পার্শ্ববর্তী গ্রাম মহিষবাতানে অরবিলের ইউনিক কনসেপ্ট দেখেছিলাম। তার পাশাপাশি মাতৃসরোবর নামে অনিন্দ সুন্দর একটা জায়গা দেখতে গিয়েছিলাম এবং গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরি করে চমৎকার 2টি দিন কাটিয়েছিলাম। এই সবকিছুর গল্প নিয়েই আজকের আমাদের এই পর্ব। স্বাগত জানাচ্ছি আরকে ফ্যামিলি ব্লগসের নতুন একটি পর্বে। আজকে আমি আছি বগুড়া ডিস্ট্রিক্টের গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা গ্রামে। খুব চমৎকার সাজানো গুছানো খুব সুন্দর একটি গ্রাম, একেবারে বলে যেই গ্রামটা মানে মাটির গ্রাম আর কি। মমিনহাটা গ্রামটিকে একেবারেই আদর্শ গ্রাম বলে চলে। এদিকে দুই পাশে হচ্ছে জমি, এই পাশে একটা ভুট্টা ক্ষেত দেখছি, আর এই পাশে মাইলের পর মাইল হচ্ছে এই ধানের জমি। শ্যালো পাম্প থেকে পানি উঠছে, এদিক দিয়ে পানি কৃষকরা পানি দিচ্ছেন। মানে খুব সুন্দর শান্ত স্নিগ্ধ একটা সকাল আর কি, গ্রাম বাংলার সকাল, বেশ চমৎকার। ঢাকা থেকে গতকাল আরকে ট্রাভেলসে করে ঢাকা টেকনিক্যাল থেকে 3:30টার সময় যাত্রা শুরু করে রাত 10টা বাজে এখানে বসেছিলাম। তো ঢাকা থেকে বগুড়ার দূরত্ব হচ্ছে 240 কিলোমিটারের মতো, আর বগুড়া থেকে এখানে দূরত্ব হচ্ছে 20 কিলোমিটারের মতো। মোটামুটি 7 ঘন্টা আর লেগেছিল আসলে আমাদের ঢাকা থেকে এখানে পৌঁছাতে। আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি, কারণ হচ্ছে এই এলাকাতে বা এখানে আসার মেইন যে উদ্দেশ্য আসলে দুইটা। একটা হচ্ছে এখানে আমার বোনের বাড়ি মানে বোনের হাজবেন্ডের বাড়ি, তাদের বাড়িতে আসা। আর আরেকটা যেই অন্তর্নিহিত উদ্দেশ্য সেটা হচ্ছে ওদের এইখানে একটা পুকুরের মতো আছে, পুকুর ঠিক না নালা, এই নালা থেকে আজকে মাছ ধরা হবে, পানির সিঁচে মাছ ধরা হবে, যেটা আমি বিশেষ করে অনেক ছোটোকালে করেছিলাম। কখন করেছিলাম মনে নেই, বেশ কয়েক বছর ধরে আসবো করছি। আমার বোনের যে হাজব্যান্ড তারা বা ওর বোন আমাকে প্রায় বলে, প্রতি বছরই বলে চলেন দাদা চলেন যাই। তো আসলে যাওয়া হয় নাই, এখন পর্যন্ত আসা হয় নাই, এইবার আসার সুযোগ হয়েছে এবং এই জন্য আজকে খুব সকাল সকাল উঠে গিয়েছি। আমি পার্সোনালি খুবই এক্সাইটেড, কারণ এই যে ছোটোবেলায় ফিরে যাওয়া, রিফ্রেশ করার জন্য এই জিনিসগুলো খুবই প্রয়োজন। এই হচ্ছে ব্রিজের নিচেই ঠিক নালাটা, এই যে নালাটা এই পাশে এবং ওই পাশেও, ব্রিজের ওই পাশেও আছে। মোটামুটি প্রস্তুতি চলছে, পানি সেচার প্রস্তুতি চলছে। জনক এবং দ্বীপ পানি সেচার জন্য মেশিন নিয়ে এসেছে, তারা প্রিপারেশনটা নিচ্ছে আর কি। এই কার্যক্রমে সঙ্গী হওয়ার জন্য, মানে মাছ ধরা না ঠিক, এই এলাকাটা ঘুরে দেখার জন্য এবং এখানে বেড়ানো, আমার সাথে আরও 3 জন সঙ্গী আসতেছে, তারা এখনও আসেনি, অন দ্য ওয়েতে আছে। চলছে পানি শুকানোর কার্যক্রম, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে। তো বেশ সময় লাগবে আর কি। এই পানি অনেকটাই কমে এসেছে, এখন হচ্ছে এই যে কচুরিপানাগুলো আমরা পরিষ্কার করেছি, আর এখন শুরু হবে আমাদের একটু পরে মাছ ধরা। আর একটু পানিটা কমে গেলে আমরা তখন মাছ ধরা শুরু করে দেবো। আমাদেরকে জনক, দ্বীপ, তারপরে হচ্ছে এই সুজয় আমাদেরকে হেল্প করছে, আর এইদিকে হচ্ছে দ্বীপ, সকাল থেকে খুব পরিশ্রম করতেছে দ্বীপ, জনকও খুব পরিশ্রম করছে। হ্যাঁ দ্বীপ সাবাস। আরে পাই নাই মাছ মারার যে সাধারণ মজাটা। আমাদের ছোট সময় প্রচুর মাছ ধরতাম ওইভাবে, অনেক দিন পরে আবার সেই অভ্যাসটা, মানে প্র্যাকটিস নাই, যার কারণে ভালো ধরতে পারতেছি না। সুজন, সোনি, প্রীতম, তোমরা কোথায়? আর কতক্ষণ সময় লাগবে তোমাদের আসতে? আমাদের কিন্তু মাছ ধরা শুরু হয়ে গেছে, দেরি করলে কিন্তু কিছুই পাবা না।
এই যে বিশাল এক টাকি মাছ ধরলাম, শোল মাছ, ব্যাপক, এক হাত হবে, এক হাত। না আমতাছি কোনো মাছ নাই, টাকি মাছ। টাকি টাকি শোল মাছ, শোল, এই যে শোল, স্পেশাল স্পেশাল। এই যে গাইস আমিও আছি মাছ ধরার সাথে, নামছি। মানে পানি সেচা শেষ মোটামুটি, শুধু এই জায়গাতে পানি আছে। এখন হচ্ছে মাছ মারার মোক্ষম সময়। প্রচুর মাছ আমরা ধরতেছি, বিশেষ করে শোল, তারপরে হচ্ছে শিং, খলসা মাছ। এই মাছগুলো কিন্তু আমরা ধরছি, প্রচুর মাছ ধরছি আজকে। এই যে আমাদের সাথে যোগ দিয়েছে সুজন, 12 ঘন্টা জার্নি করে এসেছে হবিগঞ্জ থেকে। এই হচ্ছে সুজন, আর ওইদিকে সমীরণ, কেমনই দাদা। এই যে শিং মাছ আমাকে 2 জায়গায় ফুটিয়েছে, একেবারে রক্ত বের করে ফেলছে। এদিকে একটা দিয়েছে, বাট এনজয় করছি খুব। জানা কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে, আপনারা আসছেন অনেক দূর থেকে। ভালো লাগছে খুব। ওকে, এই যে আমার নিচে এখনই একটা মাছ ধরবো, পায়ের নিচে। এই যে এই হচ্ছে আমাদের টিমের নতুন সদস্য প্রীতম এবং সনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা 4 জন এসেছিলাম মূলত এই ঢাকা থেকে এবং ঢাকার বাইরেও বিভিন্ন জায়গা থেকে। আমরা মাছ ধরা কিন্তু অলমোস্ট শেষ। এই যে মাছ ধরা শেষ হয়ে হচ্ছে তারা আবার এইগুলোকে আবার ঠিক করে দিচ্ছে। তো এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাকি 2 সদস্য। আমি আসছি সকালে, এখন আমি আমার অভিজ্ঞতা বলি। আমি কালকে 10টায় হচ্ছে রওনা দিয়েছি সিলেট থেকে, এবং ঠিক 1টায় এসে পৌঁছেছি। তো খুবই ক্লান্ত ছিলাম, বাট যখনই মাছ ধরার দেখলাম যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে এবং একটা মাছ ধরলাম, সকল এনার্জি যেন আমি মনে হচ্ছে যে আমি চাঙ্গা, আমি কোনো জার্নি করি নাই। রাশি রাশি বাড়া বাড়া মাছ ধরা হলো সারা। কিন্তু ব্যাপারটা হচ্ছে মাছ ধরার শেষ পর্যায়ে এসে আমি যখন পানিতে ছিলাম তখন একটা কাচের বোতল আমার পায়ে লেগেছিল এবং পা কেটে একেবারে অনেক রক্ত বেরিয়েছিল। তো শেষ পর্যন্ত আমি থাকতে পারিনি, বাট যতক্ষণই মাছ ধরেছি, অনেকক্ষণ মাছ ধরেছি, বেশ ভালো লেগেছে, অনেক আনন্দ পেয়েছি, মনে হচ্ছিল শৈশবে ফিরে গিয়েছি। এখন আমরা মাছ ধরার যে পর্ব, ওই পর্ব থেকে চলে যাচ্ছি, মোটামুটি সমাপ্ত করে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি বগুড়ার সুকানপুকুরে অবস্থিত অরোবিলে। অরোবিলটা হচ্ছে এমন একটা কনসেপ্ট, ইন্ডিয়ার পন্ডিচেরিতে, মানে তামিলনাড়ুর পন্ডিচেরিতে একমাত্র বিশ্বের যেই ওয়াইড নোন যেই অরোবিল ভিলেজ বা অরোবিল কনসেপ্ট ছিল, ওইখানে একমাত্র আছে। আর বাংলাদেশে যে এটা আছে আমি জানতামই না। আমরা যাই, আমরা আপনাদেরকে দেখাবো এবং এটা সম্পর্কে তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা চলে এসেছি মহিষবাতান গ্রামে অবস্থিত শ্রী অরবিন্দ এবং মীরা আশ্রমের সামনে। এখানেই রয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের পন্ডিচেরিতে অবস্থিত বিখ্যাত অরোবিলের কনসেপ্টের একটি রেপ্লিকা। আমরা এখন আছি সুকানপুকুরের মহিষবাতান গ্রামে। এই অরোবিলের যে কনসেপ্ট, অরোবিলের এই ধ্যানঘরের সামনে, যদিও বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেনি। অরোবিলের কনসেপ্টটা কিন্তু বাংলাদেশে নাই বললেই চলে, একমাত্র ইন্ডিয়া, দক্ষিণ ভারতে চেন্নাইয়ের পন্ডিচেরিতে এই অরোবিল কনসেপ্ট শ্রী অরবিন্দ ঘোষের বিশেষ সহকারী মীরা আলফাসা, যিনি পন্ডিচেরি অরবিন্দ আশ্রমে শ্রীমা নামে পরিচিত, এই কনসেপ্টটিকে বাস্তবায়ন করেন। শ্রী অরবিন্দ ঘোষ একাধারে ছিলেন বাঙালি রাজনৈতিক নেতা, সাধক এবং দার্শনিক। তার দার্শনিক চিন্তার উপর ভিত্তি করেই এই অরোবিল কনসেপ্টটি গড়ে ওঠে। এই কনসেপ্টের মেইন থিমই হচ্ছে জাতীয়তা, রাজনীতি, বর্ণের ভেদাভেদ ভুলে নারী পুরুষের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এক শান্তির এবং প্রগতির চর্চা করা এবং একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা। ঋষি অরবিন্দ কিন্তু
বিশ্বব্যাপী এই এই অরোবিলের থিমটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি তার ভাবের বা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে। এই অরোবিলের মেইন কনসেপ্টটাই হচ্ছে আসলে এখানে কোনো কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, মানব জাতি সবাই এক, কেউ বড় কেউ ছোট, কেউ বেশি টাকা ইনকাম করবে, কেউ খুব ভালো থাকবে এমন হবে না। প্রকৃতির আরাধনা করে থাকে, মানে ঈশ্বর যে আসেন বা তার যে একটা শক্তি আছে সেটা তারা মানেন, বাট তাদের যেই এই যে ধ্যানঘরের ভিতরে কিন্তু কোনো দেবতার বা কোনো শক্তির কোনো প্রতিমূর্তি নেই, তারা নিরাকার ধ্যান করে থাকেন এবং বিশ্বের মঙ্গলের জন্য কিন্তু তারা প্রার্থনা করেন। নিজস্ব কোনো ব্যক্তি চাওয়া পাওয়ার জন্য এখানে কোনো হয় না। তারা সবাই মানে বিশ্ববাসী শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক, এই কনসেপ্ট নিয়ে কিন্তু তারা এখানে প্রার্থনা করে থাকেন। আর এই বগুড়ার যেই মহেশবাতান গ্রামে এই অরোবিলের যেই সেন্টারটা, এই সেন্টারে প্রতি শুক্রবারে এখানে ধ্যানের আয়োজন করা হয়। এখানে একজন আছেন যিনি, এটা আসলে নামটা আমি ঠিক মনে করতে পারছি না, সো উনি এখানে আসেন এবং ওনাদের যেই আদর্শে বিশ্বাসী লোকজন এখানে এসে ধ্যান করে থাকেন। এই মহেশবাতান গ্রামে শ্রী অরবিন্দ এবং শ্রীমা মন্দিরের পাশে যে বড় বিল্ডিংটা আছে, এই বিল্ডিং এর সামনে কিন্তু প্রতি শুক্রবার ফ্রি আই কনসালটেন্ট করেন, ফ্রি ক্যাম্পেইন করেন চিকিৎসার জন্য। আশেপাশের গ্রামে অনেক লোকজন কিন্তু এখানে আসেন। আপনারা যারা এই ভিডিও দেখবেন এবং বগুড়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা চোখের সমস্যায় ভুগছেন, ডক্টর বিপুল চন্দ্র রায় কিন্তু এখানে এসে প্রতি সপ্তাহে ফ্রি ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন। উনি খুব বিখ্যাত একজন ডক্টর চক্ষুর জন্য। আপনাদেরকে এখন আরেকটা জিনিস দেখাবো, বগুড়ার সুকানপুকুরের এই মাতৃ সরোবর। এটা সম্পর্কে আমি কিছুই জানি না, আমরা এসেছিলাম অরোবিল দেখতে, বাট এখন এসে দেখি এখানে একটা মাতৃ সরোবর নামে আরেকটা জায়গা আছে। দেখি, চলেন কি আছে এখানে দেখা যাক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শ্রীমার যেই মাতৃ সরোবর, এই মাতৃ সরোবরের ধ্যান মন্দিরের সামনে। এই ধ্যান মন্দিরে শ্রী মায়ের অস্থির একটা অংশ এখানে স্থাপন করা হয়েছে এবং এটাকে ঘিরে একটা ধ্যান মন্দিরের মতো আয়োজন করা হয়েছে, যেখানে ভক্তরা এসে ধ্যান করে থাকেন। এই যে মাতৃ সরোবর, এই মাতৃ সরোবরের যেই দিগের চতুর্দিকে আমরা রাউন্ড দিয়ে এসেছি। এখানে একটা বড় একটা দিঘি আছে, মানে এই দিঘির বিশেষত্বটা হচ্ছে এই দিঘিতে ভারত থেকে গঙ্গা, যমুনা, সরস্বতী, হরিদ্বার, কুরুক্ষেত্র তথা আরও গঙ্গোত্রী সহ বাংলাদেশের পদ্মা, যমুনা, ভৈরব এই নদীগুলোর জল এনে এই দিঘির জলে মিশিয়ে দেওয়া হয়েছিল যখন এটা মানে স্থাপন করা হয়েছিল আর কি। 24শে এপ্রিল 2017-তে এটা উদ্বোধন করা হয়েছিল এবং তারপর থেকে প্রতি বছরই কিন্তু প্রতি বছর 24শে এপ্রিলে ব্যাপক সংখ্যক পুণ্যার্থীর এখানে ভিড় জমে। এই মতাদর্শী যারা আছেন, এই মতাদর্শী পাশাপাশি অন্যান্য মতাদর্শীর লোকজনও কিন্তু এখানে এই 24শে এপ্রিল প্রতি বছর যেই পুণ্যমেলার আয়োজন করা হয়ে থাকে, পুণ্য স্থানের আয়োজন করা হয়ে থাকে, এখানে এসে তারা স্নান করে থাকেন। এখানে অনেকগুলা ঘাট আছে, যদিও এখন ঘাটগুলা বন্ধ। যখন এই স্নানের সময় হয় তখন এই ঘাটগুলা খুলে দেওয়া হয়, তখন কিন্তু শত শত পুণ্যার্থী এখানে এসে ভিড় করেন এবং তাদের পুণ্য অর্জনের জন্য এই দিঘিতে এসে স্নান করেন। খুব ভালো লেগেছে, আমরা এখানে এসে খুব চমৎকার একটা জায়গা দেখেছি। আমরা এখন এসেছি সুকানপুকুর গ্রামের বগুড়ার অরিজিনাল দইয়ের বিখ্যাত কারিগর সুকুমার বোসের দইয়ের কারখানাতে। এই অরিজিনাল দইগুলা কিন্তু বগুড়া জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোসেরাই কিন্তু তৈরি করে দেয়। এমন একটি কারখানাতে এখন আমরা এসেছি। চতুর্দিক দিয়ে ওটা দিয়ে ঢেকে দেবে।
ওটা সারা রাতে এখন হলো গিয়ে ওখানে জমতে থাকবে। তো সবকিছু রেডি এখন ঢালার জন্য। ওগুলো জই। এই যে বগুড়ার আমরা যে বিখ্যাত দই, একেবারে অরিজিনাল যে দই তৈরি করা হয়, এমন একটা কারখানাতে আমরা এসেছি এবং এখান থেকে আমরা এই যে 5 কেজি দই নিয়ে এলাম, বাসায় গিয়ে খাবো আর কি। আমাদের সুযোগ হয়েছিল মমিনহাটা গ্রামটি ঘুরে দেখার। গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধানের যে প্রবাদ বাক্যটি, এই প্রবাদ বাক্যটির সার্থক রূপ আমরা দেখতে পেয়েছি এই মমিনহাটা গ্রামে। এই গ্রামের অধিকাংশ লোকজনই কৃষি জমির উপর নির্ভরশীল। প্রত্যেকেই গৃহস্থালী কাজ করে থাকেন এবং সবার বাড়িতেই 2-4টা করে গরু পাওয়া যাবেই। খুব টেস্ট। সেই স্বাদ, সেই স্বাদ। কেমনে তুলবে জনক? মমিনহাটা গ্রামে খুব চমৎকার 2 দিন সময় কাটিয়ে আমরা 16ই ফেব্রুয়ারি যার যার গন্তব্যে ফেরত আসি। আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আর দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কে ফ্যামিলি ব্লগসকে অবশ্যই আপনাদের পাশে রাখবেন।